সুপ্রিয় দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স বিষয়টি পরীক্ষা রয়েছে। আর এই ইকোনমিক্স বিষয় অর্থাৎ অর্থনীতি এই বিষয়টিকে টার্গেট রেখে আজকের তোমাদের জন্য বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, বোর্ডের নির্দেশিকা অনুযায়ী 40 নম্বরের মধ্যে তোমরা কতগুলো পারছো, তো 40টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, যা তোমাদের জন্য পরীক্ষার জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে বলা প্রশ্নগুলো প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তোমরা প্রশ্ন দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো চলো, খুব কম সময়ের মধ্যে সঠিক প্রস্তুতি, শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি ইচ্ছা থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো। আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তো ধৈর্য ধরে ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে, এবং উত্তরগুলো তোমরা পারবে। দেখো 40টার মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি প্রবাহমূলক ধারণা? ফ্লো কনসেপ্ট কোনটি? দেখো 4টে অপশান রয়েছে, তো উত্তর হয়ে যাবে দেখো 4টে। আয়, জিডিপি, মূলধন গঠন, এই সবগুলো কিন্তু এক একটি প্রবাহমূলক ধারণা। তাহলে উপরোক্ত সবকটি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। হস্তান্তর আয় অর্থাৎ ট্রান্সফার ইনকাম, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু। দেখো হস্তান্তর আয় কিসের অন্তর্ভুক্ত নয়? দেখো জাতীয় আয়ের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয় না। আমি আগের একটি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানেও কিন্তু এই প্রশ্নটা ছিল। তো খুব ইম্পর্টেন্ট, দেখো হস্তান্তর আয় কিন্তু জাতীয় আয়ের মধ্যে কোনো অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ অপশন নাম্বার বি। চলো নেক্সট প্রশ্ন। মুক্ত অর্থনীতিতে আয় শুমারি পদ্ধতিতে জাতীয় আয় বলতে কী বোঝানো হয়, বা জাতীয় আয় বলতে কী বোঝানো হয়? দেখো 4টে অপশন কিন্তু রয়েছে। উত্তর হয়ে যাবে খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা প্লাস বিদেশ থেকে নিট আয়। তাহলে অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে আসবো 4 নম্বর। দেখো এরকম স্তম্ভ মিলাও, তোমাদের পরীক্ষায় কিন্তু গ্যারেন্টি আসবে স্তম্ভ মিলাও। তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের বলেছি। প্রথম দেখো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1-এর প্রথমটা কী বলছে? দেখো জিএনপি। এটা কী হবে? উত্তর হবে জিডিপি প্লাস বিদেশ থেকে যে আগত নিট আয় বা উপাদানের আয়, সেটা হচ্ছে জিএনপি, অর্থাৎ অপশন এর সাথে হবে অপশন বি। নেক্সট 2 নম্বর এনএনপি, এটি হবে জিএনপি থেকে অপচয় ব্যয়, জিএনপি মাইনাস অপচয় ব্যয়। এটা কিন্তু দেখছো 2-এর সাথে হবে অপশন সি। এবং 3 নম্বর যেটা রয়েছে অপশন জিএনপি, এটা হচ্ছে পরোক্ষ কর। উৎপাদন মূল্যে জিএনপি, এটা হচ্ছে জিএনপি মাইনাস পরোক্ষ কর। তো এই স্তম্ভ মেলানো প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে পরীক্ষায়। তো এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন কী বলেছে? মূল্য সংযোজন পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় পরিমাপের ড্যাশ সমস্যা দূর করা যায়। দেখো 4টে অপশন কি? 2বার বা বহুবার গণনার সমস্যা দূর করা যায়। মূল্য সংযোজন পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় পরিমাপের যে 2বার বা বহুবার গণনার সমস্যা কিন্তু দূর করা যায়, মনে রাখবে। চলো নেক্সট পয়েন্ট 6 নম্বর। দেখো বিবৃতি কী বলছে? প্রকৃত আয় একই থাকা সত্ত্বেও আর্থিক আয় বৃদ্ধি পেয়েছে। ভালো কথা, কারণ বলছে অর্থনীতিতে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। তো দেখো প্রথমটা কিন্তু আমরা ঠিকই পেলাম, যে প্রকৃত আয় একই থাকা সত্ত্বেও আর্থিক আয় বৃদ্ধি পেতেই পারে। তো অপশান এ এবং অপশানটাও ঠিক, অপশান আরেকটাও কিন্তু ঠিক, অর্থনীতির দাম স্তর বৃদ্ধি পেয়েছে, বাট একটার সাথে একটা কোনো কানেকশান নেই। ওকে, তাহলে আমরা অপশান ওয়াইজ অপশান অ্যান্সার নিয়ে নিচ্ছি 6 নম্বর অপশান বি। এ এবং আর উভয় সঠিক, বাট আর এর সাথে কোনো সঠিক কানেকশান অর্থাৎ ব্যাখ্যা নেই, নট এক্সপ্লেনেশন। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন কী বলেছে? দেখো ইস্পাত কারখানায় ব্যবহৃত কয়লা কী হিসেবে গণ্য হবে? দেখো কী দ্রব্য? ইস্পাত কারখানায় যে ব্যবহৃত কয়লাটা, সেটা কী দ্রব্য? অবশ্যই এটা একটি অন্তর্বর্তী দ্রব্য, মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন দেখো বিবৃতি 1 বলছে উৎপাদন শুমারি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় কেবলমাত্র শেষ দ্রব্যের মূল্য গ্রহণ করা হয়। আবার বিবৃতি 2 বলছে মূল্য সংযোজন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় উৎপাদনের প্রতিটি পর্যায়ে যে মূল্য সংযোজিত হয় সেগুলি গ্রহণ করা হয়। ভালো করে শুনলে। তো এখন কি বলেছে তোমাদের এখানে অপশান ওয়াইজ দেখো, অপশান ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে অপশান 1 এবং 2 উভয় কিন্তু সঠিক, দুটোই কিন্তু সঠিক হয়েছে। ওকে, ভালো করে দেখে নাও। চলো নেক্সট চলে আসবো। তো 9 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো কোন সম্পর্কটি সঠিক? দেখো 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, 4টে অপশানের মধ্যে কোনটা হবে? অবশ্যই অপশান কিন্তু বি হবে, এপিসি প্লাস এপিসি প্লাস এপিএস সমান 1, এটা কিন্তু হবে। চলো নেক্সট দেখো 10 প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস কি? তো প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। দেখো অপশান ডি এর অ্যান্সারটা হবে। চলে আসবে 11 নম্বর প্রশ্ন। দেখো সামরিক চাহিদা রেখা যেখানে 45 ডিগ্রি সরলরেখাকে ছেদ করে সেখানে নির্ধারিত হয়, কী নির্ধারিত হয়? সেখানে ভারসাম্য জাতীয় যে আয়
অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 অপেক্ষা বেশি কিন্তু বলছে 1 অপেক্ষা কম, তাহলে কারণ বলছে কারণ দেখো কেইনেসীয় তত্ত্বে ভারসাম্যটি অস্থিতিশীল বা অস্থায়ী ভারসাম্য, দেখতে পাচ্ছ। তো বিবৃতি কারণটা তোমরা দেখতেই পাচ্ছ। তো 1 নম্বর সঠিক কিন্তু 8টা কিন্তু ভুল, তাহলে অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার নিয়ে নেবো। 12 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সরকারি বাজেটে কি হয়? সরকারি বাজেটে দেখো আয় অপেক্ষা ব্যয় বেশি হয় না, এটা কিন্তু একদম ভুল। আয় অপেক্ষা ব্যয় কম হয়, আয় অপেক্ষা ব্যয় সময় একটাও কিন্তু হচ্ছে না, তাহলে উপরে যে কোনোটি দেখো শুধুমাত্র একটা হচ্ছে না, যে কোনোটাই হতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে, আয় অপেক্ষা ব্যয় কম হতে পারে, আয় ও ব্যয় সমান হতে পারে, তো উপরে যে কোনোটাই হতে পারে। তাহলে 13 নম্বর প্রশ্ন সঠিক আনসার অপশন নাম্বার ডি। 14 নম্বর প্রশ্ন দেখো, বিনিয়োগ গুণকের মান কত? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে 1/MPS, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, যদি সরকারি ব্যয় অপরিবর্তিত রেখে করের পরিমাণ 100 টাকা হ্রাস করা হয় মানে কমানো হয় এবং যদি প্রান্তিক ভোগ প্রবণতার মান 4/5 হয় তবে জাতীয় আয়ে কত পরিবর্তন হবে? উত্তর হয়ে যাবে 400 কিন্তু পরিবর্তন হয়ে যাবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, সমতার বাজেট গুণকের অর্থাৎ ব্যালেন্স বাজেট মাল্টিপ্লার এর মান কত? 4টে অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 1 সমান। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি 1 বলছে লেনদেন ব্যালেন্সে সর্বদা সমতা বজায় রাখে, আবার বিবৃতি 2 বলছে বাণিজ্য উদ্বৃত্তের হিসেবে সর্বদা সমতা বজায় রাখে। তো বিবৃতি 1 এবং বিবৃতি 2 এখানের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাদেরকে চিহ্নিত করতে হবে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 1 নম্বরটি ভুল। দেখতে পাচ্ছ লেনদেন ব্যালেন্সে সর্বদা সমতা বজায় রাখে, এটা ভুল, এবং 2 নম্বরটি সঠিক, বাট বাণিজ্য উদ্বৃত্তের হিসেবে সর্বদা সমতা বজায় রাখে। ওকে, বুঝতে পেরেছো? চলে আসবো আমরা 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনো দেশ অন্য কোনো দেশ থেকে ঋণ গ্রহণ করলে তা ড্যাশের অন্তর্ভুক্ত হবে? কিসের অন্তর্ভুক্ত হবে? উত্তর হবে মূলধন প্রাপ্তি। এই মূলধন প্রাপ্তির কিন্তু অন্তর্ভুক্ত হবে। কোনো দেশ অন্য দেশ থেকে যদি ঋণ সংগ্রহ করে তাহলে ঋণ গ্রহণ করলে তা হচ্ছে মূলধন প্রাপ্তির অন্তর্ভুক্ত হবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, লেনদেন ব্যালেন্সে ভারসাম্যহীনতা দূর করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা যায় তা হলো? উত্তর হবে সবকটি ঠিক। দেখো দেখতেই পাচ্ছ 4টে অপশন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, তো সবকটি ঠিক কিন্তু অ্যান্সার হবে। আমদানি নিয়ন্ত্রণ, রপ্তানি প্রসার, মুদ্রা সংকোচন, সবকটি ঠিক। চলে আসবো আমরা নেক্সট 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, অনিশ্চয়তার দিক থেকে বিচার করলে ড্যাশ বিনিময় হার বেশি গ্রহণযোগ্য? উত্তর হয়ে যাবে স্থির যে বিনিময় হার এটি বেশি গ্রহণযোগ্য, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ব্রিটিশ ভারতের অর্থনৈতিক নিঃসরণ সম্পর্কে প্রথম নির্ভরযোগ্য আলোচনা কে করেন? ব্রিটিশ ভারতের অর্থনৈতিক নিঃসরণ, উত্তর হবে দাদাভাই নওরোজি, যাকে ভারতীয় গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তো এই দাদাভাই নওরোজি কিন্তু কী করা হয়, ব্রিটিশ ভারতের অর্থনৈতিক যে নিঃসরণ সম্পর্কে প্রথম নির্ভরযোগ্য আলোচনা করেন। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ব্রিটিশ আমলে ভারতের দেশীয় শিল্পগুলি ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ বলছে ঔপনিবেশিক ভারতবর্ষকে ব্রিটিশ পণ্যের বাজার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? উত্তর হবে অপশান নাম্বার এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ। 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতে ইংরেজ শাসনকালেই সর্বপ্রথম ড্যাশ বাণিজ্যিকীকরণ শুরু হয়েছিল? ইংরেজ শাসনকালে কিসের বাণিজ্যিকরণ শুরু হয়েছিল? উত্তর হবে কৃষির বাণিজ্যিকীকরণ, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, অষ্টাদশ শতকের মধ্যভাগ হতে ভারত থেকে ইংল্যান্ডে যে একতরফা সম্পদ স্থানান্তর হয় তা দাদাভাই নওরোজির কোন বইতে লেখা আছে? উত্তর হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশান ওয়াইজ আমরা অ্যান্সার কিন্তু বেছে নিচ্ছি অপশান নাম্বার বি কে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট দেখো তোমাদের স্তম্ভ মেলানোর প্রশ্ন কিন্তু আসবে। তো স্তম্ভ মেলানো কী বলছে দেখো, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, সেবা ক্ষেত্র, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন, এই স্তম্ভটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, তো একটু ভালো করে দেখে নাও, মিলিয়ে নাও। 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। দেখো একের সাথে হবে সি, প্রাথমিক ক্ষেত্র হবে কৃষি, মাধ্যমিক ক্ষেত্র হবে শিল্প এবং সেবা ক্ষেত্র হবে পরিবহন। ঠিক আছে, পরিবহন একটা সেবার মধ্যে পড়ছে। প্রাথমিক কিছু হচ্ছে কৃষি, প্রাথমিক ক্ষেত্র কৃষি। চলে আসবো নেক্সট, ভারতের উদারীকরণের নীতি গ্রহণ করা হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু। দেখো উদারীকরণের রীতি
এটা হচ্ছে 1991 সাল, মনে রাখবে। উদারীকরণ নীতি হচ্ছে 1991 সাল, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, পরিকল্পনাকালে ভারতে কৃষিতে নিযুক্ত জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে না কমে গেছে, না কি হয়েছে বলো? যখন পরিকল্পনা হচ্ছিল তো তখন ভারতীয় কৃষিতে নিযুক্ত জনসংখ্যার পরিমাণটা কী হলো, ক্রমাগত বাড়লো না কমলো? 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার, 4টি অপশন দেখতে পাচ্ছ, অপশন নাম্বার সি। তো হ্রাস পেয়েছে, তো যে সময় পরিকল্পনা হচ্ছিল তখন তো কৃষিতে নিযুক্ত জনসংখ্যার পরিমাণটা কমেই যাবে, তাহলে হ্রাস পেয়েছে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 28 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, প্রাচীনকালে ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত পরিবর্তন ঘটা সত্ত্বেও পেশাগত কাঠামো প্রায় অপরিবর্তিত থাকার কারণ হলো কী কারণ? 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, 4টা অপশনের মধ্যে কোনটা হবে? অবশ্যই অপশন নাম্বার এ, পেশাগত কাঠামোর ফাঁক। দেখো, অপরিবর্তিত থাকার কারণ হচ্ছে পেশাগত কাঠামোর একটা ফাঁক। নেক্সট, 29 নম্বর প্রশ্ন দেখো, ছদ্মবেশী বেকারদের প্রান্তিক উৎপাদনশীলতা কত? উত্তর হবে, ছদ্মবেশী বেকারদের প্রান্তিক উৎপাদনশীলতা হবে 0, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, কর্মহীন বৃদ্ধি জবলেস গ্রোথ এর অন্যতম কারণ কি? দেখো, কর্মহীন বৃদ্ধি এর অন্যতম কারণ হচ্ছে 4টা অপশন দেখতে পাচ্ছ, মন্দা, অটোমেশন, সেবা ক্ষেত্রে দ্রুত অগ্রগতি, আর এই সমস্ত কারণে কর্মহীন অর্থাৎ জবলেস গ্রোথ কিন্তু বাড়ছে। নেক্সট, 31 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, ডাঙ্কেল প্রস্তাব এর ফলশ্রুতি হিসেবে সৃষ্ট নতুন সংস্থাটির নাম কি? ডাঙ্কেল প্রস্তাব এর ফলশ্রুতি হিসেবে সৃষ্ট নতুন সংস্থাটির নাম কি? উত্তর হবে WTO। দেখতে পাচ্ছ, WTO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অপেক, এছাড়াও সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এছাড়াও OAPEC, এগুলো কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের অ্যান্সার হচ্ছে নতুন সংস্থা যেটা ডাঙ্কেল প্রস্তাব, তার WTO, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। নেক্সট, 32 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, বিশ্বব্যাংক অর্থাৎ 2011 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যার বার্ষিক হার 1.4% এবং চীনে হচ্ছে 0.5%। এখন বলেছে 2005 সাল অনুযায়ী 1.4 এবং চীনে হচ্ছে 0.5। এটা যে বিবৃতি 1 বলছে, বিবৃতি 2 কী বলছে? তো কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের কিন্তু নির্বাচন করতে বলেছে। তো দেখো, আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলেছি, তোমরা একটু মিলিয়ে নেবে। 32-এ প্রথমে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1 নম্বর সঠিক, 2 নম্বরটি কিন্তু মিথ্যা। 1 নম্বর এটা দেখতেই পাচ্ছ তোমরা, সঠিক হবে, আর 2 নম্বরটা হচ্ছে মিথ্যা। চলে আসবো 33 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষির স্বল্প উৎপাদনকারী বা স্বল্প উৎপাদনশীলতার কারণ কি? উত্তর হয়ে যাবে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, অদক্ষ কৃষি শ্রমিক, কৃষিতে জনসংখ্যার চাপ রয়েছে, কৃষিক্ষেত্রে আর্থিক একটা সমস্যা থাকছে, তো স্বল্প উৎপাদনশীলতা এগুলোই কারণ, তাহলে উপরোক্ত সবগুলোই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, 34 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, বিবৃতি, ভারতের সবুজ বিপ্লবের ফলে ফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, একদম সঠিক কথা, ঠিক আছে। বলছে ভারতে ভূমি সংস্কার আর প্রয়োজন নেই, তাই এটা কিন্তু একেবারেই ভুল। প্রথমেটা ঠিক ছিল, দ্বিতীয়টা ভুল, তাহলে অপশান হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1 নম্বর সঠিক, 2 নম্বর ভুল। চলে আসবো নেক্সট 35 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, অপারেশন বর্গা শব্দগুচ্ছটি সম্পর্কিত ড্যাশের সঙ্গে? উত্তর হবে ভূমি সংস্কারের সঙ্গে। নেক্সট, ভারতে সংগঠিত বা ভারতীয় কৃষিতে প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ামকের সংস্থাটির নাম কি? উত্তর হবে নাবার্ড, NABARD, নাবার্ড। নেক্সট, 37 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, ভারতীয় কৃষির অগ্রগতির হার বর্তমানে ভালো নয়, কারণ নতুন অর্থনৈতিক নীতিতে কৃষিক্ষেত্রে অবহেলিত হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো বিবৃতি আর কারণটা দেখতে পেলে। তো এবার দেখো সঠিক অ্যান্সার দেখে নাও, 4টা অপশান কিন্তু রয়েছে, 4টা অপশানের মধ্যে কোনটা হবে? তো অপশান ওয়াইজ অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান নাম্বার এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক একটা ব্যাখ্যা। তো দেখতে পাচ্ছ। চলে আসবো না আমরা 38 নম্বর প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন কী বলছে, ভারতীয় কৃষিপণ্য বিশ্বের বাজারে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে ড্যাশের কারণে, কিসের কারণে? উদারীকরণের কারণে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 39 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, নিচের কোনটি খাদ্যশস্যের গণবন্টন ব্যবস্থার উদ্দেশ্য নয়? উত্তর হবে বিক্রেতাদের মুনাফা সর্বোচ্চ করা, এটি কিন্তু উচিত নয়, অর্থাৎ অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 39 নম্বর অ্যান্সার হবে বিক্রেতাদের মুনাফা সর্বোচ্চ করা, এটা কিন্তু উচিত নয়। নেক্সট আমরা চলে আসবো 40 নম্বর প্রশ্ন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট NFSA
তো এটা পাস হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট, 2013 সালে কিন্তু এটা পাস হয়েছিল। আমরা আগের একটি মডেল প্রশ্নপত্র তোমাদেরকে দিয়েছি, এরকমই আরও কয়েকটি মডেল প্রশ্ন তোমাদেরকে এনে দেবো। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এই শুভকামনা আমাদের থাকছে। তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর কিছুই নয়, তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে এই শুভকামনা জানাই। তোমাদেরকে আরও একবার বলে দিই যে প্লেলিস্ট, তোমাদের অর্থনীতির একটা আলাদা করে প্লেলিস্ট আমরা বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্ট অবশ্যই ফলো করো, পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।